এবার ওপরে তাকিয়েছি, দেখছি একটা লাল রঙের হাতের ছাপ। আমাদের রুমে একটা আয়না ছিল বড় বেশ, কাঁচটা ক্র্যাকড ছিল। কি একটা রুমেও কোনো টুরিস্ট নেই, মানে পুরো হোমস্টেটায় আমরা পুরো একা, ইভেন কোনো ওয়ার্কার্সও নেই। দেখছি রুমের পাশে একটা জায়গায় অল্পটা অন্ধকার জমাট বেঁধে থাকা বলে না, মানে অন্ধকারের মধ্যে আরো একটা গাঢ় হ্যাঁ আরো গাঢ় অন্ধকার। দেখছি একটা কালো কুচকুচে পাহাড়ি কুকুর, আর ওর পেটটা না একটা অদ্ভুত রকম ফোলা। এবার যখন ফ্রেশ হওয়ার পর মুখ ধুচ্ছি, মুখে তখন আমার সাবান লেগে আছে। হঠাৎ করে মনে হলো কাঁধে কে হাত রেখেছে। এবার শোয়ার পর আমার সমানে মনে হচ্ছে ওই দরজার ওপরে যে কাছের জায়গাটা, ওখান দিয়ে এক্ষুনি হয়তো কেউ উকি মারবে। হঠাৎ করে বাইরে শুনছি নিচের ফ্লোর থেকে কেউ উঠে আসছে, তার সাথে একটা লাঠির আওয়াজ। তোকে একটা জিনিস দেখাবো, ভয় পাবি না তো। এবার হাঁটছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি নিচে না ছাই পড়ে রয়েছে। যদি একটু এদিক ওদিক কিছু হতো আজকে হয়তো আমি এখানে থাকতাম না। তোকে বলছি না বাইরে আয়। কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে আমাদের সাথে রয়েছে বিদিশা। সে নিজের লাইফের এমন একটা ঘটনা শেয়ার করেছে যেটা খুব রিলেটেবল লাগতে পারে আপনাদের। এরকম ঘটনা সিকিমে গিয়ে অনেকের সাথেই ঘটেছে, অনেকে জানিয়েওছে, বাট ওভার দ্য পডকাস্ট আজকে আমি এই ঘটনাটা তুলে ধরছি। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, অথবা আপনি চান আপনার নিজের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নম্বরটি আপনারা ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। হ্যালো বিদিশা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। হ্যালো। সবার আগে তুই বল কেমন আছিস? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। স্পেশালি একটা কথা বলি, বিদিশা আমার কলেজের জুনিয়র। যখন ও আমার সাথে ঘটনা শেয়ার করতে এসেছে বা মেসেজ করেছিল ঘটনা শেয়ার করার জন্য, কথায় কথায় তখন এই ব্যাপারটা চলে আসে। কলেজে থাকাকালীন আমার নিজের সাথেও পাহাড়ে গিয়ে কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য আমার এই ফিল্ডে আসা, এই প্যারানর্মাল নিয়ে রিসার্চ করা, তন্ত্র, অ্যাস্ট্রোলজি, এত কিছুর মধ্যে ইনভলভ আমি এই জন্যই। তোর লাইফেও একই ব্যাপার ঘটেছে। কলেজে থাকাকালীন ট্রিপ করতে গেছিলি নর্থ বেঙ্গলে, এবং তোর সাথে তোর বন্ধুদের সাথে কিছু ঘটনা ঘটেছে। টু সাম এক্সটেন্ট তোর সাথে অনেকটা রিলেট করতে পারি। ঠিক আছে, কি ঘটেছিল না ঘটেছিল সেটা আমি তোর থেকে জানতে চাই। কি হয়েছিল তোর সাথে? এই ঘটনাটা খুব বেশি পুরনো না, আগের বছরেরই, মানে 2024-এর এপ্রিলে। যদি একটু এদিক ওদিক কিছু হতো আজকে হয়তো আমি এখানে থাকতামই না, মানে সেই রকম ব্যাপার। তো প্রথমে তো বাড়িতে রাজি করানোটা খুব বড় একটা ব্যাপার ছিল। তো রাজি করানোর পর আমরা 3 জন বন্ধু সিল্ক রুটটা পুরোটা আমরা ট্রিপে গেছিলাম। তো ঘটনাটা ঘটেছে আরিটারে। এবার ব্যাক স্টোরিটা কিছুটা বলি। সিলেরিগাঁওতে আমাদের ফার্স্ট ডে ছিল। ওখানে অনেকগুলো হোমস্টে, একটা পুরো রেঞ্জ মতন ওখানে ছিল। তো আমরা রাত্রিবেলা ওই অ্যারাউন্ড 7টা নাগাদ বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম। গেছিলি কবে ফার্স্ট? আমরা গেছিলাম এপ্রিল নাগাদ, ওই রকম এপ্রিলের মিডল ওই রকম। তো একটু হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে গিয়ে অনেকটা বেশ অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ভালো ভিউ পয়েন্ট দেখতে পেয়েছিলাম, যেখান থেকে পুরো সিলেরিগাঁওটা পুরো একদম খুব সুন্দর দেখাচ্ছিল। পাহাড়ে ছোটো ছোটো আলো জ্বলছিল। তো ওই দিনকে আমরা ডিসাইড করেছিলাম যে এরপরে যেখানে এখানেই স্টে রয়েছে রাত্রিবেলা ওরকম করে বেরোবো আর পুরো জায়গাটা এক্সপ্লোর করবো। মানে বাবা মা ছাড়া প্রথমবার ট্রিপে গেলে যা হয়। তো নেক্সট দিন আমাদের পদমচিনে স্টে ছিল। পদমচিনে সেরকম কিছু হয়নি। তার পরের দিন হয়েছে মেন ঘটনা। তারপরের দিন আমাদের আরিটারে যাওয়ার কথা ছিল, ঢোকার কথা অ্যারাউন্ড 5টার সময় ছিল। আমরা ঢুকেইছিলাম 6:30টায়। আর আমাদের হোমস্টেটা একটা পুরোপুরি আলাদা একটা জায়গায়, যেখানে আর অন্য কোনো হোমস্টে নেই, মানে পুরো একটা ফাঁকা জায়গায়। আগে কিন্তু যেখানে ছিলাম সেখানে এরকম অবস্থা ছিল না, অনেকগুলো একসাথে ছিল। হ্যাঁ, অনেকগুলো একটা রেঞ্জ টাইপের ছিল। আর এটা সিক্লুডেড। হ্যাঁ, আর পুরো একটা জঙ্গলের মাঝখানে।
আমাদের যেতে যেতেই কেমন একটা লাগছিলো, বলে না জায়গাটা কেমন একটা লাগছিলো, পুরোপুরি ফাঁকা, কোথাও আলো নেই, কিছু নেই। এবার হোমস্টেতে যখন গেলাম, একজন তো আসলেন লাগেজ নিতে। এবার ব্যাপার হচ্ছে আমাদের ড্রাইভার আমরা যেখানে থাকতাম সেখানেই থাকতো সব সময়, বাট এখানেও থাকলো না। এখানেও বললাম আমি রংলিতে থাকি, ও রংলিতে নেমে গেল অত রাতে, ভাবো। মানে তখন তোদেরকে একা রেখে? আমাদেরকে একা রেখে ও রংলিতে অত রাতে, ওই 6:30টার সময়, পাহাড়ি রাস্তা তো অত রাতে তো অনেকটাই বেশ রাত, তো রংলিতে নেমে গেল। এবার আমরা তখন অত কিছু ভাবিনি, আমরা ঢুকলাম। ঢোকার পরে রুমে গেলাম, আমাদের রুমটা বেশ বড় ছিল, মানে 2 বেডেড রুম নিয়েছিলাম আমরা, যেহেতু 3 জন গেছিলাম। তো আমাদের রুমে কাচটা ক্র্যাক ছিল, মানে একটা আয়না ছিল বড় বেশ, কাচটা ক্র্যাকড ছিল। তো এবার সেটা বলাতে উনি আমাদের রুমের পাশে আরও 3টে রুম ছিল, তো 3টে রুমই বললেন তোমরা যে কটা রুম ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। আমরা অবাক হলাম শুনে, আমি এটা অবাক হচ্ছি। হ্যাঁ, ইভেন উনি দরজা খুলে দেখালেন, এবার আমরা দেখতে গেছি, বাট অন্যান্য রুমে কি একটা করে বেড ছিল, মানে অতটা বড় ছিল না রুমটা। এবার 3 জনের তো একটা বেডে হবে না, তা আমরা বললাম না আমরা এই রুমটা ইউজ করবো, ঠিক আছে। তো এবার উনি লক করেননি অন্য রুমগুলো, নর্মাল ছিটকিনি টেনে বললেন তোমাদের যদি ইউজ করতে লাগে বাথরুম বা কিছু সামথিং, তোমরা অন্য রুম ইউজ করতে পারো। এবার In generally হয় না হ্যাঁ, এটা। ইন জেনারেল কিন্তু হয় না। এবার আমরা যে হোমস্টেতে ঢুকেছি, হোমস্টেটা 3 তলা, আর আমরা একদম টপ ফ্লোরেই ছিলাম। বাকি একটা রুমেও কোনো টুরিস্ট নেই, মানে পুরো হোমস্টেটায় আমরা পুরো একা, ইভেন কোনো ওয়ার্কার্সও নেই। মানে ঢুকে যে ওনাকে একা দেখতে পাচ্ছি আমরা, উনি একাই রয়েছেন। তো এবার সেকেন্ড ফ্লোর যেটা ছিল, মানে আমাদের তলার ফ্লোরে, আমরা উঠতে গিয়ে দেখছি ওখানে একটা মানে 4-5টা রুম যেরকম হয় পাশাপাশি, আর একটা কোণায় একটা দরজা ছিল, যেটা অন্য দরজাগুলো থেকে একটু আলাদা, আর দরজাটা খোলা ছিল। আর তারপর আমরা রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হচ্ছি, এবার হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। পাহাড়ে এটা নর্মাল আর কি। এবার একজন টর্চ জ্বালিয়ে নিচে গেছে মোমবাতি আনতে, তোর বন্ধু? এবার সিঁড়ি দিয়ে যখন নামছে, ওই রুমটা দরজাটা তখনও খোলা। এবার অন্ধকারে কি আমরা একটু এত দেখতে পাই, টর্চ ছিল ওর হাতে। তো দেখছি রুমের পাশে একটা জায়গায় অল্পটা অন্ধকার জমাট বেঁধে থাকা, বলে না মানে অন্ধকারের মধ্যে আরো একটা গাঢ় হ্যাঁ, অন্ধকার। আরো গাঢ় অন্ধকার, ওরকম একটা। ও অত পাত্তা দেয়নি তখন, তাড়াতাড়ি নেমে নিচে দেখছে ওই লোকটা, যে একটাই লোক ছিল, অন্ধকারেই দাঁড়িয়ে রান্না করছে। মানে গ্যাস জ্বলছে, গ্যাসের আলো দেখতে পাচ্ছে, অন্ধকারেই দাঁড়িয়ে রান্না করছে। এবার ওকে ডেকেছে, ওর না কোনো কথাবার্তা নেই, মানে অন্যান্য পাহাড়ি লোকেরা কি হয়, খুব টকেটিভ হয়, কথা বলে, সুন্দর গল্প করে, ওর কোনো কথা নেই। মানে ওর থেকে মোমবাতি চাইলে ও চুপচাপ, মানে কোনো কথা না বলে ভেতর থেকে মোমবাতি দেশলাই বের করে দিয়ে দিল। এবার যাই হোক, এবার ও যখন সিঁড়ি দিয়ে উঠছে, আর ওই লোকটা অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে ওরকম? হ্যাঁ, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে গ্যাস জ্বালিয়ে রান্না করছে, না মোমবাতিও জ্বালেনি? না, ওই গ্যাসের আলোতে যতটুকু গিয়ে হচ্ছে সেটাই। আচ্ছা। এবার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলো যে দরজাটা খোলা ছিল ওটা বন্ধ। পসিবল না, যেখানে কারণ ওই ছায়াটা দেখেছিল। হ্যাঁ, পসিবল না, কারণ ওখানে কেউ ছিল না আর। মানে শুধু স্বাভাবিক। আমরা ছিলাম টপ ফ্লোরে, আর উনি একজনই ছিলেন একদম নিচে। তো এবার অতটা তখন আমাদের মনে ওসব কিছু আসেনি, নর্মাল উঠেছি। এবারে উঠে তারপরে বেশ মোমবাতি জ্বালিয়ে বসে রয়েছি। তো আমরা বললাম কারেন্ট নেই, চল বাইরে থেকে ঘুরে আসি, যেমন আমরা রোজ দিন বেরোই। তো 3 জনে মিলে বেরোলাম। বেরোনোর পর আমরা যখন হাঁটছি রাস্তা দিয়ে, দেখছি একটা কালো কুচকুচে পাহাড়ি কুকুর। এবার পাহাড়ি কুকুররা কীরকম হয়, খুব ফ্রেন্ডলি হয়, আসে। ও এক জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আর ওর পেটটা না ফোলা, মানে একটা অদ্ভুত, প্রেগনেন্ট না, এটা অদ্ভুত রকম ফোলা। ও তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার কুকুর খুব ভাল লাগে, বাট আমার কেন জানি না ওকে দেখে খুব ভয় লেগেছে। আর আমি বলছি না আর এগোতে হবে না, ও কামড়ে ঠামড়ে দেবে, চল। এবার আমার যারা বন্ধুরা ছিল ওদের খুব সাহস, না ওরা যাবেই। আর অন্যান্য জায়গায় কি রাস্তাতে একটু হলেও আলো থাকে, বা টর্চের আলো দিলে একটু হলেও আলো হয়, ওই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার, মানে টর্চের আলো দিলেও রাস্তা আলো হচ্ছে না, সেই রকম অন্ধকার। মানে টর্চ জ্বালাচ্ছি, টর্চের আলো আমাদের হয়তো 1 হাত অবধি দূরে যাচ্ছে, তার 1 হাত পরে কি আছে সেটা দেখতে পাচ্ছি না, মানে এতটাই গাঢ় অন্ধকার ওই জায়গাটাতে। আর চারদিকে জঙ্গল, একটা কোনো মানুষ নেই, একটা কোনো হোমস্টে নেই। বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না, কিন্তু একটা অদ্ভুত আমাদের লেগেছিল। আমাদের তো একদম টপ ফ্লোরে, এটা বললাম, আমাদের হোমস্টের সামনেই বড় বড় প্রচুর গাছ ছিল, আর লম্বা লম্বা সাদা রঙের না ফ্ল্যাগ লাগানো ছিল, পাহাড়ে মোনাস্ট্রির ফ্ল্যাগ সামথিং লাগানো থাকে। তো ওই ফ্ল্যাগ আমাদের জাস্ট বারান্দা থেকে দেখা যাচ্ছে সামনে, ওই ফ্ল্যাগগুলো হাওয়ায় উঠছিল, কিন্তু আমাদের বারান্দায় 1 ফোঁটা হাওয়া দিচ্ছিল না। ওই ফ্ল্যাগগুলো কেন রাখে জানিস? কেন? মানে ফ্ল্যাগের মধ্যে দেখি অনেক কিছু লেখা থাকে, লেখা ছিল। ওগুলো হচ্ছে তোর বিভিন্ন মানে মন্ত্র থাকে, হ্যাঁ, বুদ্ধিস্ট মত অনুসারে। ওগুলো নেগেটিভ
এনার্জি, নেগেটিভ স্পিরিট বা নেগেটিভ হাওয়া বাতাস বলে না, ঠিক আছে, ওগুলোকে ঢুকতে দেয় না বাউন্ডারির মধ্যে। আচ্ছা, ফ্ল্যাগগুলো নড়ছে বাট স্টিল কোনো হাওয়া স্টিল পাচ্ছে কোনো না। হাওয়া পাচ্ছি না, কিন্তু তারপর? সেম লেন্থে। ওকে, ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা দুজন একসাথে হাঁটছিলাম, আর আমাদের একটা বন্ধু আমাদের থেকে একটু আগে ছিল, কারণ আমি যেহেতু কুকুরটাকে থেকে ভয় পাচ্ছিলাম, আমি একটু পিছিয়ে গেছিলাম। এবার অদ্ভুত একটা ব্যাপার আমি দেখলাম, কুকুরটা আমাদের সাথে সাথে গেল, বাট নর্মাল কুকুর যেভাবে ফ্রেন্ডলি ম্যানারে আসে, ও কিন্তু সেভাবে এলো, আর সামনে যে হাঁটছিল তাকে 2-3বারও কামড়াতে গিয়েও কামড়ালো না। মানে আমরা দুজনেই দেখেছি এই ব্যাপারটা। এবার ওকে সেটা বলাতেও বিশ্বাসই করছে না, কারণ ওর বাড়িতেও কুকুর আছে, ওকে কোনোদিন কোনো কুকুর কামড়ায়নি। তো আমরা এই তো দুজনেই দেখেছি, তাই বললাম আর এগোতে হবে না, ফিরে চল হোমস্টেতে। তো এবার যখন যাচ্ছি, কুকুরটা আমাদের ফলো করে করে পুরো হোমস্টে অব্দি গেল, আর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। সেই দাঁড়িয়ে ও দেখছে আমাদের দিকে, এমন নর্মাল দেখছিল। তো আমরা যখন পৌঁছলাম ততক্ষণে আবার লাইট চলে এসছে। তো ওরা দুজন নিচে দাঁড়িয়ে গল্প করছিল, আর আমি তখন ওপরে গেলাম ফ্রেশ হতে। এবার আমি যখন ওয়াশরুমে গেছি, প্রায় 10 মিনিট মতন হয়েছে, আমি শুনছি দরজায় নক করে ওরা আমাকে ডাকছে বাইরে থেকে। এবার আমি ভেতর থেকে বলছি আমি বাথরুমে রয়েছে, আমি পরে খুলছি। এবার দেখি কন্টিনিউয়াস ধাক্কেই যাচ্ছে, বলছে বাইরে আয় বাইরে আয়, কথা আছে বাইরে আয়। এবার আমি বলছি দাঁড়া, একটু দাঁড়া, আর 5 মিনিট দাঁড়া, আমি খুলছি। এবার হঠাৎ করে দেখি ওদের যে নর্মাল ডাকার ধরন সেটার বদলে গিয়ে পুরোটা মানে রাগি কথা, তোকে বলছি না বাইরে আয়, এইভাবে। হ্যাঁ, মানে মানে পুরো টোনটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমার সাথে না ওরা ওইভাবে কখনো কথা বলে না, মানে খুব রুডলি, তোকে বলছি না বাইরে আয়, শুনতে পাচ্ছিস না তুই, এতবার ডাকছি। এবার আমি রাগ করে খুলিনি দরজা, ঠিক আছে, কেন বলবি আমাকে ওই রকম, খুলিনি দরজা। আমি ফ্রেশ ট্রেশ হচ্ছি। এবার যখন ফ্রেশ হওয়ার পর মুখ ধুচ্ছি, মুখে তখন আমার সাবান লেগে আছে। হঠাৎ করে মনে হলো কাঁধে কে হাত রেখেছে, হঠাৎ করে। এবার আমাদের রিফ্লেক্স কী করে, কাঁধে কিছু লাগলে আমরা হাতটা কাঁধে দিই এইভাবে, তো আমি দিয়ে দেখছি কিছু নেই। তো মনের ভুল ভেবে আমি মুখটা ধুয়েছি, তখন আবার দেখছি কিছু একটা কাঁধে লাগছে। এবার তখন আমি গিয়ে অল্প অল্প একটু ভয় লেগেছে, স্বাভাবিক লাগবে, ঠিক আছে। ওরকম আমি রুমে একা রয়েছি, তো বেরিয়েছি রুম থেকে, বাথরুম থেকে বেরিয়েছি। তারপর রুমের বাইরে গিয়ে দেখছি ওরা কেউ নেই বারান্দাতে। তা আমি এবার রেগে ফোন করেছি, কি এত দরজার ধাক্কে, তারপর তোরা কোথায়, এখন বাইরে তো নেই। এবার ওরা বলছে আমরা তো ওপরে যাইনি, আমরা তো নিচে দাঁড়িয়েছিলাম, নিচেই দাঁড়িয়ে রয়েছি, তোকে কে ডেকেছে? আমি বলছি নিচ থেকে, তার মানে তোরা চিল্লি আমাকে ডাকছিলি, এদিকে দরজায় তো আমি নক শুনতে পেয়েছি। বলছে না আমরা তো ডাকিনি। আমি ভাবছি কী হলো ব্যাপারটা। এবার তখন মানে আমারও কেমন একটা লাগছে। এবার ওরা ওপরে এসে আমি ততক্ষণে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আমি রুমে চুপচাপ বসে রয়েছি, আমি আর বেরোচ্ছি না বাইরে, ভয়। ততক্ষণে বুঝতে পেরেছি কিছু একটা হচ্ছে। হ্যাঁ, ওরা না ডাকলে কে হ্যাঁ। ডাকতে এবার পারে? ওরা ভাবছে আমি হয়তো প্র্যাঙ্ক করছি ওদের সাথে, বন্ধুরা এটা হয়। ওরা সিরিয়াসলি নিচ্ছেই না আমার কথা, মানে হাসছে, উল্টা আমাকে আরো উল্টা ভয় দেখাচ্ছে, দেখ ওখানে কে দাঁড়িয়ে রয়েছে, দেখ পর্দার পেছন থেকে কে তাকাচ্ছে তোর দিকে, এই করে আমাকে আরো ভয় দেখাচ্ছে। এরকম বন্ধু থাকলে সত্যি দরকার নেই, ঠিক আছে, ওরাও ভাবছে আমি প্র্যাঙ্ক করছি, আর ওরা তো করছেই আমার সাথে সেই রকম। এবার অনেকক্ষণ পর আমাকে সিরিয়াস হয়ে ডাকতে এসছে দুজনে, আমি বলছি এবারেও কিছু একটা করবে ভুলভাল। এবার সিরিয়াস হয়ে ওরা ডাকছে আমাকে, আমি বলছি না কিছু ভুলভাল করবি, আমি যাবো না বাইরে। তখন দেখি বেশ অনেকবার ডাকছে, গেছি। বলছে তোকে একটা জিনিস দেখাবো, ভয় পাবি না তো? আমি বলছি না, কী দেখাবি? তখন আমি ভাবছি মজা করবে আমার সাথে। বলছে ওপরে তাকা। এবার ওপরে তাকিয়েছি, দেখছি সাদা দেওয়াল, সাদা সিলিং, চারদিক সাদা, দেখছি একটা লাল রঙের হাতের ছাপ, লাল একটা হাতের ছাপ। ওই ছবিটা রয়েছে আমাদের ফোনে এখনও, তুমি অ্যাটাচ করে দিও। একটা লাল হাতের ছাপ ওই ওপরে সিলিংয়ে, দেওয়ালে হলে আমি তাও মানতাম, সিলিংয়ে একটা লাল হাতের ছাপ। কিন্তু চারদিকে কোনো দেওয়ালে লাল রং নেই, চারদিকটাই সাদা দেওয়াল। মানে আমি যদি দেখতাম যে পাশের দেওয়ালটা লাল রং করা বা লাল রঙের কিছু রয়েছে, তাহলে আমি মানতাম যে ভুল করে রং ওই সিলিংয়ে লেগে গেছে। বাট লাল রঙের কিছুই নেই, পুরো জায়গাটাই সাদা রঙের রং করা। তো আমরা তিনজন ওটা দেখে না চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কী বলবো। আমি বলছি ঘরে চল, আর বাইরে দাঁড়াতে হবে না। তো ঘরে গেলাম, আয়নাটা তো এমনি ক্র্যাকড পুরো। আমি বললাম আয়নাটা আগে ঢাক, ওটা আমাকে সব থেকে বেশি ক্রিপ আউট করছে ঢোকার পর থেকে। আয়নাটা ঢাকা হলো। এবার আমরা ঢুকেই ফার্স্ট কাজ কি করেছি, পাহাড়ে গেলে কি হয় জামা কাপড় ধুলে শোকায় না, আমরা ওই যেগুলো একটু হালকা ভেজে জামা কাপড় ওগুলো সব দড়ি টাঙিয়ে মেলে ওগুলোতে পারফিউম স্প্রে করেছি। ওই অন্ধকারে রাতের মধ্যে, মানে আমি শুনেছি যা পারফিউমের গন্ধে অ্যাট্রাক্ট করে, পুরো ঘরে পারফিউমের গন্ধ।
ওরকম জামা মেলা আর পুরো পারফিউমে ভর্তি মানে ঘর। তোদের মানে কেন ওরা মানে মনে হলো যে ভিজে জামা কাপড়ে পারফিউম না দিবি? অ্যাকচুয়ালি আমরা আগের জায়গাগুলো তো তাই করেছি যে কেন? না অ্যাকচুয়ালি জামাটা ধুলে মানে যেহেতু গন্ধ শোকায়নি বেরোবে বা ব্যাগের কিছু মধ্যে হবে। ছিল, হ্যাঁ ওই জন্য আমরা Okay. একটা হালকা একটু পারফিউম স্প্রে করে ওটা আমরা মেলে রাখতাম। এটা আগেও করেছি, মানে কিছু হয়নি। এবার আমরা তো আর জানতাম না এখানে এইরকম সিচুয়েশনে পড়তে হবে। তো এবার তখন ভাবছি করে তো ফেলেছি, এবার তো আর কিছু করার নেই। ভাবলি জার্মস গুলো আর একটু মরে যাবে। আপকামিং মাইক্রোবায়োলজিস্ট। তো যাই হোক, তখন আমরা অতটাও সিরিয়াস নিইনি ব্যাপারগুলোকে। তখন আমরা লজিক দিচ্ছি যে না কোথা থেকে হয়তো লেগেছে হাতের ছাপ। এবার আমি বাথরুমের ঘটনাটা ওদের সাথে নর্মাল যেরকম মানুষের হাতে হ্যাঁ ছাপ। নর্মাল হাতের ছাপ নর্মাল। এবার আমি বাথরুমের ঘটনাটাও শেয়ার করেছি, ওরা ভেবেছে ইয়ার্কি মারছি কাঁধে as হাত usual। রেখার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ অ্যাজ ইউজুয়াল ওরা ভেবেছে ইয়ার্কি মারছি, ওরাও আমাকে ভয় দেখাচ্ছে, আমিও সেটা ভাবছি ইয়ার্কি মারছি, মানে সবাই সবার কথাকে ইয়ার্কি ভাবছি, বন্ধুরা গেলে ইয়া হয়। এবার তখন 8:30 নাগাদ ডিনার করতে ডেকেছে আমাদেরকে। নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে ডিনারের ব্যবস্থা। তো অন্যান্য জায়গায় কি হয়, পাহাড়ি লোকেরা ওরা দাঁড়িয়ে থাকে যে আর কিছু লাগবে কি না, আর কিছু দেবো কি না, তো অতটাই ফ্রেন্ডলি হয়। উনি সব দিয়ে উনি বললেন, মানে বাংলা তো বলতে পারেন না, হিন্দিতেই বললেন যে আপনারা খেয়ে উঠে যাবেন, আমি চলে যাচ্ছি। আমি যে চলে যাচ্ছেন মানে কোথায় চলে যাচ্ছেন? বলছে আমি পাশেই একটা রুমে থাকি, মানে হোমস্টের গায়ে লাগানোই পাশেই একটা রুমে থাকি, আমি চলে যাচ্ছি, আপনারা খেয়ে উঠে যাবেন। মানে তোরা তিনজনেই পুরো বড় হোমস্টে হ্যাঁ একা? হ্যাঁ একা, পুরো একা। এবার কটা বাজে রাতে তখন? 8:30 মতন বাজে, পাহাড়ে এই টাইমে ডিনার একদম, করি, হ্যাঁ। কারণ পরের দিন একদম সকাল সকাল বেরোনো। হুম। তো উনি একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলেন রাত্রিবেলা। আমরা 9টার আগে ডিনার করি না, ওখানে 8:30টার মধ্যে আমাদের দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমরা তখনও আমাদের মনে কিছু আসেনি যে কিছু হতে পারে এখানে রাত্রিবেলা। তো ডিনার করে আমরা বললাম হাত ধোয়ার জায়গাটা কোথায়? রান্নাঘর তো লক করে দিয়ে চলে যাচ্ছে, ও তালা লাগিয়ে চলে যাচ্ছে। তো বললো বাইরে বেরিয়ে সাইডে একটা বেসিন রয়েছে, ওখানে হাত ধুতে। মানে ওই সিঁড়ি দিয়ে নিচে না আসবি? সিঁড়ি নিচে একদম, আমরা গ্রাউন্ড ফ্লোরেই খেতে এসেছি, তো ওখানে দরজা দিয়ে বেরিয়ে বাইরে নাকি একটা বেসিন রয়েছে। আচ্ছা। ঠিক আছে, তো উনি চলে গেলেন, আমরা খেলাম। খেয়ে আমি দরজাটা খুলেছি, দেখছি সামনে ওই কালো কুকুরটা সেমভাবে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। মানে বেসিনে যেতে গিয়ে? এবার আমি বলছি আমি এখান দিয়ে যাব না, হাত ধোবো না এখানে, আমি ওপরে উঠে আমি রুমে গিয়ে হাত ধোবো। এবার ওরা দুজন বলছিল যাবে, আমি যেতে দিইনি। ওই চিকেন খেয়েছিলাম, ওই এঁঠো হাত নিয়ে আমরা ওই 2nd ফ্লোরের মিস্টেরিয়াস দরজাটার সামনে দিয়ে আমরা উঠেছি 3rd ফ্লোর অবধি। মানে আমরা মানে কি বলবো, বাধ্য হচ্ছে ওই কাজগুলো করতে যেগুলো করলে শুনেছি এন্টিটিস অ্যাট্রাক্ট হয়। এঁঠো হাত নিয়ে ওপরে উঠলে বা এঁঠো খাবার ইয়ে করলে সেগুলোই আমরা করতে বাধ্য হচ্ছি, মানে কোনো অপশান নেই আমাদের কাছে। বুঝতে পারছি। ঠিক আছে, তো যাই হোক ওপরে উঠে হাত ফাত ধুয়ে দেন বসলাম, তিনজনে বসলাম। তিনজনেই বুঝতে পারছি কিছু একটা হবে। আর ওইখানে ঢোকার পর থেকেই না আমাদের তিনজনের একটু লো ফিল হচ্ছিল। আমরা ভাবছিলাম অতটা জার্নি করেছি তার জন্য হয়তো হচ্ছে, বাট তখন বসে তিনজনে ডিসাইড করলাম কারোর একটা বাড়িতে জানানোটা দরকার, কারণ যদি কিছু হয় রাত্রিবেলা তখন তো। এবার একজনের বাড়িতে একজন প্রিস্ট চেনা ছিল, মানে একজন পুরোহিত চেনা ছিল, তো ওর বাড়িতেই জানানো হলো। তো ওনাকেও জানানো হলো, যে পুরোহিত চেনা ছিল তাকেও জানানো হলো। এবার উনি বললেন আমি তো এত দূর থেকে কিছু করতে পারবো না, তাও আমি চেষ্টা করছি যদি কিছু করা যায়। নামগুলো আমাদের নিল, এবার জানি না উনি আর কী করেছিলেন। তো তখন বাজে রাত্রিবেলা 10টা প্রায় বেজে গেছে, ঘুমানোর টাইম। এবার বলছি যে কিছু তো একটা করে শুতে হবে, মানে এমনি শুয়ে পড়লে লাইট জ্বালিয়ে শুতে হবে তাহলে। এবার একজন বলছে না লাইট জ্বালিয়ে শুলে আমার ঘুম হয় না। বলছি ওই সিচুয়েশনেও তুই লাইট নিভিয়ে ঘুমাবি? বলছে না লাইট নিভিয়ে ঘুমাতে হবে। এবার পদমচিনে একটা মন্দির রয়েছে, বাবা মন্দির বলে, ওল্ড বাবা মন্দির, ওখানে একটা কুয়ো রয়েছে, ওইখানে ব্লেসড কয়েন্স বলে নাকি তুমি যদি বের করতে পারো তুমি যে কোনো উইশ করো ওটা নাকি পূরণ হবে। আমরা ওই দিনকে গিয়ে ওখান থেকে 5টা কয়েন তুলেছিলাম। মানে জলের জন্য তো কয়েন করেছিল। ওইটা একটা দরজার সামনে দিলাম, একটা জানলার সামনে দিলাম, একটা দুটো খাটের মাঝখানে দিলাম, একটা বাথরুমের সামনে দিলাম। বাবা মন্দির মানে যে আর্মি অফিসার কে পুজো করা হয়, হ্যাঁ এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আচ্ছা, ওই পদমচিনের ওখানে, ওই জুলুক পেরিয়ে যে ওঠে একদম ওখানে। তো এই কয়েন্সগুলো সারা ঘরে সাজানো হলো। কোনো হনুমান চালিসা কিছু সাথে আনিনি আমরা, মানে কিছুই আনিনি, স্পিরিচুয়াল কিছুই আনিনি সাথে। তো ওইগুলোই ছিল, ওগুলোই সাজানো হলো, সাজিয়ে লাইট নিভিয়ে শুলাম। এবার রুমের একটা ডেসক্রিপশন দিই তোমাকে। বড় একটা দরজার ওপরে একটা পোর্শন কাঁচে, মানে ওটা দিয়ে বাইরে সি থ্রু দেখা যাচ্ছে, দরজার একদম ওপরে
প্রায় 7 ফুটের মতন দরজা হবে, আর জানলাগুলো পুরো একটা দেওয়াল জুড়ে, পুরো জানলা মানে বিশাল বড়, মানুষ পাস করতে পারবে জানলা খুলে। আমি পরদিন সকালবেলা জানলা দিয়ে বেরিয়েছিলাম রুমের বাইরে, মানে এত বড় বড় জানলা। আর কার্টেন্স আমরা টেনে দিয়েছিলাম পুরো, আর জানলা দিয়ে পুরো বারান্দাটা দেখা যায়, ইনক্লুডিং ওই গাছগুলো যেগুলো বলছিলাম যে হাওয়ায় নড়ছিল, ওই ফ্ল্যাগগুলো, ওইগুলো আমাদের জানলা দিয়েও দেখা যায়, বারান্দা দিয়েও দেখা যায়। তো পর্দা টর্দা টেনে 3 জনে শুলাম। এবার শোয়ার পর আমার সমানে মনে হচ্ছে ওই দরজার ওপরে যে কাছের জায়গাটা, ওখান দিয়ে এক্ষুনি হয়তো কেউ উকি মারবে মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, আমি বারবার খালি আমি চোখ বন্ধ করছি শুয়ে, বারবার আমি চোখ খুলছি, কেউ কি তাকিয়ে রয়েছে, মানে মনে হচ্ছে কেউ যেন ওখান দিয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। ঠিক আছে, আমি বারবার চোখ খুলে দেখছি, কাউকে দেখতে পাচ্ছি না। আরেকটা স্ট্রেঞ্জ ব্যাপার, পর্দা তো টেনে দিয়েছি, বাট জানলার দিকে তাকালে আমি পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, বারান্দাটা পুরো দেখতে পাচ্ছি, আর ফ্ল্যাগগুলো উঠছে আমি সেটা দেখতে পাচ্ছি, আমি ভিজুয়ালাইজ করতে পারছি। এটা কিন্তু হয় না, কারণ পর্দা কিন্তু পুরো টানা। এইরকম করে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন কেটেছে, আর আমি না ভয় পুরো কাঁপছি, মানে রীতিমতন ভয় লাগছে আমার, ভয়ে কাঁপছি আমি পুরো। এবার একটা মোমেন্টে আমার একটা বন্ধু উঠে বসে বললো লাইট জ্বালা। তো লাইট যে আলাদা শুয়েছিল সে উঠে বসে বললো, আর ও জানলার ধারেই শুয়েছিল পুরো, উঠে বসে বললো লাইট জ্বালা, আর শোয়া যাবে না, লাইট জ্বালা। তো জ্বালানো হলো লাইট, বলছে আজকে রাতটা জেগেই কাটিয়ে দে, আজকে শুতে ইচ্ছা করছে না, ভয় লাগছে, জেগেই কাটিয়ে দে। তো 3 জনে একটা খাটে এলাম, এসে ভয়টাকে কাটানোর জন্য সবাই নর্মাল গল্প আড্ডা দেওয়া শুরু করলাম। করতে করতে একটা পয়েন্টে এসে 3 জনেই কনফেস করলাম যে 3 জনেরই নাকি একসাথেই মনে হচ্ছিল ওই ফাঁকটা দিয়ে কেউ তাকাচ্ছে, প্লাস 3 জনেরই নাকি একসাথেই মনে হচ্ছিল যে ওই পর্দাটার বাইরে দিয়ে বারান্দাটা দেখা যাচ্ছে, প্লাস ওই ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে। এটা 3 জনের একসাথে কি করে হতে পারে? ডেফিনেটলি 3 জনের একই ফিলিং, একই ভিজুয়ালাইজেশন, সব সেম। এই অবধি ঠিক ছিল, তাও কিছু হয়নি। হঠাৎ করে এরকম গল্প করতে করতে আয়নাতে বলেছিলাম না আমরা গামছা দিয়ে ঢেকে দিয়েছিলাম, গামছাটা খুলে পড়ে গেল। আউট অফ নোওয়্যার। হ্যাঁ, কোনো হাওয়া নেই রুমে, কিছুই নেই, রুম তো পুরো বন্ধ চারদিক দিয়ে, হাওয়া পাসের কোনো জায়গা নেই, গামছাটা খুলে পড়ে গেল। তো আমরা উঠে আবার দিয়ে দিলাম গামছাটা, ভাবলাম হয়তো এমনি স্লিপ করে পড়ে গেছে হয়তো। তো তারপরে বসে আবার গল্প করছি। রুমে টেম্পারেচার পাহাড়ে তো ঠান্ডাই থাকে পুরো, হঠাৎ করে টেম্পারেচারটা ড্রপ হয়ে গেল, মানে পুরো গরম হয়ে গেল, মানে ঘামছি রীতিমতন। মানে টেম্পারেচারটা হ্যাঁ। বেড়ে গেল। হ্যাঁ, টেম্পারেচার বেড়ে গেল, পুরো গরমে ঘামছি। একজন বলছে দরজা খোলে বারান্দায় যাবো, বলছি একদম না, বলছে না বারান্দায় ঠান্ডা আছে, বারান্দায় যাব। মানে ওকে পাগলের মতন করছে ও বারান্দায় যাওয়ার জন্য। হঠাৎ করে গরম লাগছে না, আমরা 3 জনে তো এক খাটে তখন চলে এসেছি। ফার্স্টে যে একা শুয়েছিল না, আমার সাথে শুয়েছিল সে। ওকে, বারান্দায় যাবই যাব, ওই নিয়ে জেদ শুরু করলো। ওকে মানে ধরে রাখা যাচ্ছে না, এমন পাগলামো করছে। ঠিক আছে, তো এই মোমেন্টে গিয়ে আমি মানে তাও ওকে বসানো হলো আর কি, বলে যে না বারান্দায় যাবি না, এখানেই বস, যা হবে আজকে রাত্রে এখানেই বসবি। এবার তো রুমের টেম্পারেচার গরম হলো, গরমই রয়েছে রুমের টেম্পারেচার। হঠাৎ করে বাইরে শুনছি নিচের ফ্লোর থেকে কেউ উঠে আসছে, মানে ফুটস্টেপস হয় না, আর তার সাথে একটা লাঠির আওয়াজ, মানে বোঝা যাচ্ছে কাঠের লাঠি, ফুটস্টেপস তার সাথে লাঠির আওয়াজ, উঠে আসছে নিচ থেকে। এবার এসে বারান্দা দিয়ে আসছে আমাদের রুমের দিকে, রুমে এসে নক দরজায়। আমরা 3 জনে পুরো স্টিল বসে রয়েছি, কেউ কোনো কথাই বলতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, মানে কথা কি তখন বলবো, মানে বুঝতে পারছি কি হচ্ছে। নক দরজায়, 3 জনে পুরো চুপচাপ বসে রয়েছে, কিচ্ছু বলছি না। আবার নক, এবার নকটা প্রায় 3-4 বার হলো। এবার একজন বলছে যে আমাদের 3 জনের মধ্যে একজন বলছে হয়তো যিনি হোমস্টের মালিক সে এসছে, হয়তো কিছু দরকার। আমি বলছি না, দরজা খুলবি না এখন, যাই হয়ে যাক দরজা এখন খোলা যাবে না, ও কাল সকালে দেখবি ও কি বলছে, ওদের রাত্রে এসেও থাকে, সকালে উঠে দেখবি যে কি বলছে, এখন দরজা খুললে একদম কিছু হবে না। তো তারপরে নকটা আস্তে আস্তে এবার ধাক্কানোতে কনভার্ট হলো, মানে ধাক্কাচ্ছে এবার জোরে জোরে। আমরা ভেতরে ঢুকতে চাইছি, ভেতরে ঢুকতে গেছে, আর যে একজনের কথা বলছিলাম না সে সমানে বলেছিল আমি বাইরে যাবো বাইরে যাবো, হঠাৎ করে একটা পয়েন্টে গিয়ে তো কিছু একটা ভেতরে ঢুকতে চাইছে, বাট ঢুকতে পারছে না, ধাক্কাচ্ছে রীতিমতন ধাক্কাচ্ছে। আমরা চুপচাপ বসে রয়েছি, কেউ কিছু করছি না। ফোনে তখন নেটওয়ার্ক ছিল না আমাদের, নালে আমরা হনুমান চালিসা চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু নেটওয়ার্ক ছিল না তখন ফোনে পাহাড়ে। এবার এরকম চললো কিছুক্ষণ,
চলে পাশের দরজাগুলো বলেছিলাম না, ও ছিটকিনি টেনে চলে গেছিল, শুনতে পাচ্ছি পাশের দরজাটা খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে, ধাম ধাম শব্দ শুনতে পাচ্ছি। ঠিক আছে, এই করতে করতে একটা মোমেন্টে গিয়ে নেটওয়ার্ক এলো, আমরা হনুমান চালিসা চালালাম। চালানোর পরে দেখলাম আস্তে আস্তে কমলো ব্যাপারটা। ঠিক আছে, আস্তে আস্তে কমলো, বাট রুমের টেম্পারেচার কিন্তু ওরকম গরমই রয়েছে। আচ্ছা, জানলায় ফগ জমেছে, বাট রুমের টেম্পারেচার এতটা গরম। তো এরকম করতে করতে হনুমান চালিসা চালানোর পর একটু কমলো। তারপরে একটা পয়েন্টে গিয়ে আবার নেটওয়ার্ক গেল, হনুমান চালিসা বন্ধ হলো। বাথরুমে কল যেটা ছিল, কলের একটা মানে মেটালের কোনো পার্ট পড়ে গেলে একটা আওয়াজ হয় না মাটিতে, টং করে মেটালিক একটা সাউন্ড হয়, টং করে আওয়াজ হলো, বুঝলাম কলটা খুলে পড়েছে। আর জলের সাথে সাথে জলের আওয়াজ, মানে কল ভেঙে পড়েছে, জল পড়ছে। ওকে, ঠিক আছে, জলের আওয়াজ পুরো। এবার তো বাথরুমে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ওই টাইমে, বিছানায় যে 3 জন বসে আছে উঠবই না বিছানা থেকে। ওই জল চললো, আবার কিছুক্ষণ পর নিজের থেকেই জল বন্ধ হয়ে গেল। হলো এটা। হঠাৎ করে বাথরুম থেকে মাছের গন্ধ, বোটকা আষ্টে গন্ধ, পুরো সারা ঘরে মাছের গন্ধ। ওকে, ঠিক আছে, বাথরুম থেকে আসার কথাই না। যদি মেনেও নিলাম আরিটাল লেকের অনেক কাছে আমাদের হোমস্টে, তাহলে সেটা সবসময়ই আসতো। হঠাৎ করে, আর এই টাইমটা যখন বলছি তখন অ্যারাউন্ড রাত 3:30 ওই রকম, মাছের গন্ধ, বোটকা। ঠিক আছে, কিছুক্ষণ রইল, চলে গেল। এবার আমরা তখন হনুমান চালিসা চালাচ্ছি আর বন্ধ হচ্ছে, চালাচ্ছি আর বন্ধ হচ্ছে, এরকম লুপে চলছে, কারণ নেটওয়ার্ক আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এবার যখন হনুমান চালিসাটা চালাচ্ছি তখন কিছুটা কমছে ব্যাপারগুলো, বাট পুরোপুরি কমছে না। সারা রাত এরকম মাছের গন্ধ একবার আসছে, একবার ফুটস্টেপস শোনা যাচ্ছে, এরকম হচ্ছে। একদম ভোরের দিকে গিয়ে ফ্লাশ হচ্ছে, বাথরুমের যে কমোডের ফ্লাশ হচ্ছে আপনার এবার টয়লেট তো দুজনের পেয়েছিল, ওরা বলছিল বাথরুমে যাবে, আমি বলছি না, যাওয়া যাবে না বাথরুমে কোনোভাবেই। ওই রাতটা যে তখন আমরা ড্রাইভারকে ফোন করে ডাকবো যে আপনি আসুন নিয়ে যান আমাদের, সেটাও তো পারবো না, কারণ নেটওয়ার্ক না। উনি ধরুন এলেন, আমাদের তো সেই বারান্দাটা দিয়েই নামতে হবে নিচে, দরজাটা খুলে তো বেরোতে হবে আমাদের, দরজাটা খোলারই সাহস নেই, কারণ বাইরে থেকেও দাপাদাপি হচ্ছে, ওই সাইডে বাথরুম থেকেও দাপাদাপি হচ্ছে। সোজা কথা, আমাদের ঘরের ভেতরে কিছু হচ্ছে না, ঘরের চারদিকে হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। এবার এই করতে করতে ভোর 5টা অবধি এরকম চললো, জিনিসটা আস্তে আস্তে কমে এলো, ফ্রিকোয়েন্সিটা কমলো, বাট চললো, এই ব্যাপারগুলো চললো। এবার অ্যারাউন্ড ভোর 5টা-5:15 নাগাদ গিয়ে কমলো ব্যাপারটা, একটু কমলো হালকা। তো সারা রাত কেউ ঘুমায়নি, একটা ফোঁটা কেউ ঘুমায়নি। সকালবেলা উঠে চা দিল, ওই লোকটা এলো, আমরা কিছু বলিনি লোকটাকে, বাট এলো, চা দিল। চাটা বিকট খেতে, মানে কোনো টেস্ট নেই, আমরা চাটা ডাইরেক্ট ফেলে দিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট করেছি, কোনো রকমে করে বেরিয়ে গেছি। বেরিয়ে এবার ড্রাইভার যে ছিল তাকে আমরা পুরো ঘটনাটা শেয়ার করেছি। ও না চুপ রয়েছে, মানে কিচ্ছু বলছে না। ও জানে, তার মানে জানে, ও কিছু বলছে না। এবার পাহাড়ে কি হয়, অনেকে লিফট চায় আর কি, অনেক রাস্তা তো, অনেকে ট্যুরিস্টদের গাড়িতে লিফট চায়। তো আগেও আমরা একজনকে ওরকম লিফট দিয়েছিলাম, তো এখানেও একজন আমাদের থেকে লিফট চাইলেন। ওখানে একটা মহিলা বাজার করে আগে ফিরছিলেন, বাজারে ব্যাগ ছিল হাতে, তো উনি বসলেন গাড়িতে। আমরা তখনই ড্রাইভারকে বলছিলাম, ঘটনাটা শেয়ার করছিলাম। তো ওরা ওদের ভাষায় কিছু সামথিং কথা বললো নিজেদের মধ্যে। আমি দেখলাম মহিলাটা খুব রাগি ভাষাতেই বললো কিছু একটা। তো তারপরে মহিলাটা আমাদের হিন্দিতে জিজ্ঞাসা করছে যে তোমরা কোন হোমস্টেতে ছিলে। তো নামটা বললাম, তারপর বলছি তোমাদের সাথে কিছু হয়নি কালকে? তো তখন তো শর্টে আর কি বললাম পুরো ব্যাপারটা। তো তারপর বললাম কেন, আপনি কিছু কি এর আগেও আমাদের যারা এসছে ওখানে ওদের সাথে কিছু হয়েছে? তখন বলে না, এর আগেও একটা ট্যুরিস্ট এসেছিলো আগের উইকে, ওরা থাকতে পারেনি, মানে পরের দিন ভোর রাত্রিতেই বেরিয়ে যেতে হয়েছে ওদেরকে, মানে থাকতে পারেনি। তারপরে ট্যুরিস্ট সব আসা বন্ধ হয়ে গেছে, মানে আনেনি আর কি এরা। তারপরে আমরাই প্রথম, আর আমাদের সাথেও এই সেম ইনসিডেন্ট হলো। এবার হোমস্টের মালিক যিনি ছিলেন তার ওয়াইফ ছিল স্কুল টিচার, সেটা আমি কি করে আনলাম, ওনার কাছ থেকেই আনলাম, কারণ উনিও সেই সেম স্কুলের টিচার। ঠিক আছে, এবার উনি বলছেন কথায় কথায় পাহাড়িদের ওনাদের নাকি একরকম রিচুয়াল হয়, কেউ মারা গেলে তাকে নাকি ঝাঁটা ছুঁড়ে, বন্দুকের গুলি করে, আরও কী সব রিচুয়াল করে নাকি ওই আত্মাটাকে নাকি তাড়াতে হয় শ্রাদ্ধের সময়।
এবার তাতে নাকি ওই আত্মাটার খুব কষ্ট হয়, পাথর মারা হয়, বন্দুকের গুলি চালানো হয়, ঝাঁটা মারা হয়, এইসব কোথায় করে। করা হয় এটা? এটা আই গেস কোনো পার্টিকুলার রিচুয়াল ওদের, মানে ওই পার্টিকুলার এরিয়ার কোনো একটা রিচুয়াল, ঠিক আছে। মৃতদেহের সাথে না মৃতদেহের সৎকারের পরে না, পর? শ্রাদ্ধ যে টাইম আচ্ছা, আমরা আচ্ছা, করি আচ্ছা। সেই টাইম, ঠিক আছে। তো ওই রিচুয়ালটা করা হয়। এবার আমরা যে হোমস্টেতে ছিলাম ওটা অ্যাকচুয়ালি একজন বয়স্ক লোক বানিয়েছিলেন নিজের পুরো লাইফের সব সেভিংস দিয়ে। বানানোর 2 দিনের মধ্যে তিনি মারা যান। ওকে। মারা যান। ওনার ছেলে এখন ওই হোমস্টেটা চালাচ্ছে, যাকে আমরা দেখে এলাম। একদম চুপচাপ ছিলেন, কোনো কথা বলেননি, ঠিক আছে। তো মারা যাওয়ার 1 সপ্তাহের মধ্যে ওই রিচুয়ালটা করা উচিত, বাট ওনার ছেলে করায়নি, কারণ ওনার বাবার নাকি কষ্ট হবে তাতে। তার 1 সপ্তাহের মধ্যে সব ওয়ার্কার্স ছেড়ে চলে যায় হোমস্টেটা। ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে যায়। অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে যায়, মানে ওনার ওয়াইফও এখন থাকেন না ওনার সাথে, ওনাকে ছেড়ে চলে যায়। এখনও ও কাজ করায়নি ওর বাবার। মানে বাবার কারণের জন্যই এই ব্যাপারটা ঘটেছে। হ্যাঁ, উনি তাই বললেন যে ওনার লাইফের সব সেভিংস উনি জড়ো করে এটা বানিয়েছিলেন, উনি ভোগ করতে পারেননি। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর কিছু ফিল হয়নি? বেরিয়ে যাওয়ার পর একটা ইনসিডেন্ট হয়েছিল। পরের দিন আমাদের আডিটারটা পুরো ঘোরার কথা ছিল। তো আডিটার লেকটা দেখার পরে আমরা একটা মোনাস্ট্রিতে গেছিলাম। তো মোনাস্ট্রিটা বন্ধ ছিল তখন, ছোট মোনাস্ট্রি। ওখানেই একজন বললো যে আরেকটু উঠে গিয়ে নাকি আরেকটা মোনাস্ট্রি রয়েছে, ওটা খোলা, ওটা দেখে আসতে। তা আমরা উঠতে উঠতে দেখছি একটা জায়গায় পুরো ফাঁকা একটা জায়গা, বাট ভিউটা খুব সুন্দর ছিল ওখান থেকে। তো আমরা ভিউটা দেখতে গিয়ে একদম অনেকটা আগে, একটু সাইড মতন একটা জায়গা ছিল, অনেকটা আগে চলে গেছি, গিয়ে ভিউটা তো মারাত্মক। এবার হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি নিচে না ছাই পড়ে রয়েছে, আর ওই জায়গাটা কেমন একটা, ঠিক আছে। এবার ভালো করে দেখছি সামনে একটা জায়গায় লেখা আছে ইন দ্য লাভিং মেমোরি অফ বলে একজনের নাম। দেখছি ওরকম চারদিকে ভর্তি। মানে আমরা কোথায় গেছিলি? ক্রিমেশন গ্রাউন্ডে পৌঁছে গেছি। শ্মশানে পৌঁছে গেলি? হ্যাঁ, আচ্ছা। ভিউ দেখতে দেখতে শ্মশানে পৌঁছে গেছি। যাই হোক, আমরা বুঝেই গেছি এই পেছন ছাড়বে না আমাদের। তো ওখান থেকে নামলাম, নেমে আমাদের ড্রাইভার একটা মন্দিরে নিয়ে গেল আমাদের, ওখানে ঢুকলাম, সব নর্মাল হয়ে গেছে, খুব ভালো, মানে ভাগ্য ভালো কিছু আমাদের সাথে ফলো করেনি ওখান থেকে। তারপর আর কিছু অ্যাবনর্মাল আমাদের সাথে হয়নি। এটা ছিল আমার ঘটনা। এবার আমার সাথে যে গেছিল তারই আরেকটা ঘটনা আমি শেয়ার করছি। তো ওর যখন ক্লাস 3-তে পড়তো, মানে অনেকটাই ছোট, ও একদিন খেলার ছলে ওর দাদুর পুরো কপালে চন্দনের টিপ দিয়ে পুরো এঁকে দিয়েছিল। কি বলছিস? বেঁচে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, খেলার ছলে আর কি, চন্দন নিয়ে পুরো কপালে টিপ দিয়ে এঁকে দিয়েছিল। তা 2 দিন পরে ওর দাদুর ডেথ হয়ে গেছিল। সিরিয়াসলি এটা হয়েছিল? হ্যাঁ। তারপর? তো ও ছোট বলে তো কিছু বলেনি ওকে, তো তার বেশ মানে জানাইনি যে দাদু না মারা গেছে? জানায়নি, ঠিক আছে। তো ও জানে না। তো একদিন বসে বেশ 1 সপ্তাহ মতো, বাট শ্রাদ্ধ হয়নি তখনও, ঠিক আছে। 1 সপ্তাহ না 2 দিন 3 দিন পর ও বসে কম্পিউটারে গেম খেলছে। ঘরে কেউ নেই তখন, মানে সবাই বেরিয়েছিল কোনো একটা কাজে, হয়তো শ্রাদ্ধেরই কেনাকাটি করতে বেরিয়েছিল। তো শুনতে পাচ্ছে ওর দাদু ওকে পাশ থেকে ডাকছে। হ্যাঁ, যে এদিকে আয় এদিকে আয়, এরকম করে ডাকছে। তো তখন গেম খেলছে, দাদুকে বলে দিয়েছে আমি যাবো না, এখন গেম খেলছি। তোর দাদু এবার নর্মাল ডাকতে ডাকতে গলার ভয়েসটা ভারী হয়েছে, না আমি ডাকছি এদিকে আয়, মানে বকে বলছে। ও তখনও বলছে না আমি যাব না, ঠিক আছে। এরকম করতে অনেকবার বেশ ডেকেছে, তারপর আর ডাকেনি। তারপর ওর মা যখন ফিরে এসছে, ওর মাকে বলেছে ব্যাপারটা। ওর মা তো তখন আর কি বলবে, তখন জানিয়েছে আর কি যে দাদু এরকম আর নেই, আর এরকম যদি হয় তখন জানাবি, আমার কাছে আসবি, সাথে সাথে জানাবি। তো এরকম আর কিছু হয়নি। তার বেশ শ্রাদ্ধের পরে ও একদিন ঘুমাচ্ছে, পুজোর আগের ব্যাপার, আমি বলছি দুর্গাপুজোর আগে। ওর দাদু ওকে প্রত্যেক বছর টাকা দিত। ঘুমাচ্ছে, স্বপ্নের মধ্যে ও দাদু এসে পুজোর টাকাটা নিয়ে যাবি না দাদু ভাই, এইভাবে বলছে ডেকে। এবার যেহেতু ওর মা ওকে বারণ করেছিল, ও মানে বুঝতে পারছে স্বপ্নের মধ্যে বলছে না আমি যাব না, যেহেতু ওর মা ওকে বারণ করে দিয়েছিল। এইটা তখন তো সেটা জানি না কি হতো। যাই হোক, এটাই একটা ছোট ইনসিডেন্ট আমার বন্ধুর সাথে হয়েছিল। মানে তোদের যারা বন্ধু বান্ধব তুই রয়েছিস, অ্যাপার্ট ফ্রম বিং আ সায়েন্স স্টুডেন্ট, তোদের নিজেদের লাইফে এরকম টাইপের ঘটনা বারবার হয়েছে। হ্যাঁ, ইভেন তোরও কিছু আরো ঘটনা শেয়ার করা রয়েছে বা করবি বলছিলি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো ফার্দার। বাট আজকে যে ঘটনাটা বললি সেই ঘটনাটা খুব রিলেটেবল লাগলো।
পাহাড়ে হামেশাই এরকম আকছার অনেক ঘটনা হয় হ্যাঁ যেগুলো হয়তো চেপে যায়। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।